আসসালামু আলাইকুম ও সবাইকে অভিনন্দন আজকের সেশনে। আমি আইরিন। আমি ইউএসের নিউ ইয়র্ক সিটিতে একজন প্রাইমারি কেয়ার ডাক্তার। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মহিলাদের স্বাস্থ্যের উপর। ডাক্তার হিসাবে আমার বাঙালি মহিলা পেশেন্টদের সাথে কথাবার্তা বলার পর আমার ধারণা এই আলোচনা মহিলা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করবে। মহিলাদের স্বাস্থ্যে আসলে অনেক টপিকস আছে, তাই আমি এই আলোচনা দুই ভাগে ভাগ করেছি। আজকে যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে মেনস্ট্রুয়েশন বা মাসিক, কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সংক্ষেপে যেটা ইউটিআই ডাকি বা প্রস্রাবের সংক্রমণ, ভ্যাজিনাইটিস বা যোনিপথের সংক্রমণ, আর শেষে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। মহিলাদের স্বাস্থ্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা যদি সুস্থ থাকি আমরা আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবীদের দিকে আরও ভালো করে খেয়াল রাখতে পারবো। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমাদের নিজেদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। মহিলাদের স্বাস্থ্যে কী স্বাভাবিক ও কী কী অস্বাভাবিক তা বুঝতে হলে আমাদের শরীরে কী কী অঙ্গ আছে তা জানা দরকার। মাঝখানে আছে ইউটারাস বা জরায়ু, এর নিচে আছে জরায়ুর মুখ বা সার্ভিক্স, তারপরে মাসিক বের হয় আমাদের ভ্যাজাইনা বা যোনিপথ দিয়ে, আর জরায়ুর দুই সাইডে আছে দুটি ওভারি বা ডিম্বাশয়, আর ডিম্বাশয় জরায়ুর মাঝখানে আছে একটি টিউব। তাহলে আমরা শুরু করি মাসিকের আলোচনা। কিশোরী মেয়েদের মাসিক শুরু হয় 12 বছর বয়সের দিকে, তারপর মধ্যবয়স্ক মহিলাদের মাসিক সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় 50 থেকে 52 বছরের মধ্যে। নর্মাল হচ্ছে যদি মাসিক প্রতি 4 সপ্তাহ পর পর আসে। এই ছবিতে আমি দেখাচ্ছি মাসিকের সাইকেলে কি কি হয়। আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে মাসিক সাধারণত 3 থেকে 7 দিন থাকে। তারপর মাসিক শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ বা 14 দিন পর ওভিউলেশন হয়। ওভিউলেশনে ডিম্বাশয় থেকে ডিম জরায়ুর দিকে যায়। এই সময় সম্পর্ক হলে বেবি হতে পারে। জরায়ুর ভিতরের যে লাইনিং, যার নাম এন্ডোমেট্রিয়াম, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু 2 সপ্তাহ পর যদি কোনো বেবি না হয় তাহলে আবার মাসিক হয়। এই ছবিতে আমি মাসিকের কয়েকটি ব্যাপার উল্লেখ করতে চাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন যে মাসিকের সাইকেলের মাঝখানের দিকে ওভিউলেশন হয়। মাঝখানে আমি দেখাচ্ছি যে মহিলাদের শরীরে দুটি বিশেষ হরমোন আছে, এদের নাম হচ্ছে অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আর নিচে দেখাচ্ছি যে মাসিকের সময় জরায়ুর ভিতরের যে লাইনিং এন্ডোমেট্রিয়াম তা মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে আসে, আর বাকি সাইকেলে ওই লাইনিংটি আস্তে আস্তে বাড়তে থাকে। অনিয়মিত মাসিক কাদের হয়? আসলে যে কারোই হতে পারে। যদি মানসিক বা শারীরিক চাপের মধ্যে থাকে, যদি অপুষ্টিতে ভুগে, বা যদি অতিরিক্ত ব্যায়াম করে। কিন্তু অনেক সময় বিভিন্ন হরমোন সমস্যার কারণে হতে পারে, যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন হচ্ছে একটা হরমোন যেটা ব্রেন থেকে আসে, আর পিসিওএস আরেকটি সমস্যা। এই সমস্যায় মহিলাদের শরীরে ছেলেদের হরমোন বাড়তি থাকে। তাই আপনার সাইকেল যদি 3 বার বা এর চেয়ে বেশি অনিয়মিতভাবে আসে বা অন্যান্য সিমটমস থাকে, তাহলে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার বা গাইনিকে জানাবেন। এখন কথা বলি ভারী মাসিকের ব্যাপারে। আমাদের অনেকেরই ভারী মাসিক থাকতে পারে, কিন্তু আমার মতে দুটি বিশেষ কারণে আপনার ডাক্তারকে জানাতে হবে। এক হচ্ছে যদি রক্তশূন্যতার ভয় থাকে। রক্তশূন্যতার ভয় আছে কীভাবে জানতে পারবেন? যদি বেশি ঘন ঘন প্যাড বদলাতে হয়, বা যদি রক্তশূন্যতার কোনো চিহ্ন বা লক্ষণ থাকে, যেমন মাথা ঘোরানো, শ্বাসকষ্ট, বুকে চাপ এরকম। আর আরেকটি বিশেষ কারণে আপনার ডাক্তারকে জানাতে হবে, তা হচ্ছে যদি হঠাৎ করে আগের চেয়ে বেশি মাসিক ভারী হয়ে যায়। কারণ এটা হতে পারে জরায়ুর ভিতরে নতুন কোনো সমস্যার লক্ষণ। আর এই ক্ষেত্রে আপনার ডাক্তার একটি পরীক্ষা করতে বলতে পারে, যার নাম হচ্ছে পেলভিক বা গাইনি আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ডে বিভিন্ন সমস্যা ধরা যেতে পারে, যেমন ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া।
এই ছবির বাঁ দিকে দেখানো হচ্ছে ফাইব্রয়েড। ফাইব্রয়েড হচ্ছে যখন চাক্কার মতো আপনার জরায়ুর ওয়ালের ভিতরে জমে। গবেষণায় দেখা গেছে যে 1000 মহিলার কেসে একজন বা এর চেয়ে কম কেসে ফাইব্রয়েডটা ক্যান্সার হয়। তাই ভয়ের কিছু নেই, কিন্তু আপনার ভারী মাসিক হলে আপনার ডাক্তারকে জানাতে হবে। ডান দিকে দেখানো হচ্ছে অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস হচ্ছে যখন আপনার জরায়ুর ভিতরের যে লাইনিং বা এন্ডোমেট্রিয়াম, এটা যখন জরায়ুর ওয়ালের ভিতরে জমে, আর এর কারণেও ভারী মাসিক হতে পারে। ভারী মাসিকের যে শেষের সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া। আপনারা এই ছবির বাঁ দিকে দেখতে পাচ্ছেন যখন জরায়ুর ভিতরের যে লাইনিং বা এন্ডোমেট্রিয়াম স্বাভাবিক থাকে, আর ডান দিকে দেখতে পাচ্ছেন যখন সেই লাইনিং বেশি বেড়ে যায়, তার নামই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া। মাসিকের যে শেষের সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যে মাসিকের সময় বেশি ব্যথা হয়। আপনারা হয়তো জানেন যে মাসিকের সময় যে ব্যথার ওষুধ সবচেয়ে ভালো কাজ করে তা হচ্ছে এনসেড ক্যাটাগরির, যেমন আইবুপ্রোফেন বা নাপ্রক্সেন। এগুলো আপনারা ওভার দ্য কাউন্টার ফার্মেসি থেকে কিনে নিতে পারেন, বা বেশি হাই পাওয়ারে আপনার ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন হিসাবে নিতে পারেন। এতে ব্যথা যদি না কমে তাহলে আপনার ডাক্তারের সাথে জন্ম নিয়ন্ত্রণের বড়ির ব্যাপারে কথা বলে নিন, কারণ অনেক ক্ষেত্রে এটা আরও ভালোভাবে ব্যথা কমাতে পারে। কিন্তু তারপরে যদি ব্যথা না কমে তাহলে আপনার ডাক্তার হয়তো একটি পেলভিক বা গাইনি আল্ট্রাসাউন্ডের অর্ডার দিতে পারে, আর এই আল্ট্রাসাউন্ডে বিভিন্ন সমস্যা ধরা পড়তে পারে, যেমন ফাইব্রয়েড বা অ্যাডেনোমায়োসিস। আমি আগের স্লাইডে দেখিয়েছি যে এগুলা ভারী মাসিকেরও কারণ হতে পারে, কিন্তু আরেকটা সমস্যা আছে যার নাম এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে যখন জরায়ুর ভিতরের যে লাইনিং বা এন্ডোমেট্রিয়াম গাইনি অঙ্গের অন্যান্য জায়গায় জমে, আর সেসব জায়গা মাসিকের সময় বেশি ব্যথা করে। তাই গাইনি আল্ট্রাসাউন্ডে ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস বা এরকম এন্ডোমেট্রিওসিস যদি ধরা পড়ে, আপনার গাইনির সাথে কথা বলে নিন চিকিৎসার জন্য কী কী উপায় আছে। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কন্ট্রাসেপশন বা বার্থ কন্ট্রোল, বাংলায় যেটা জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি। এই ছবির নিচে দেখতে পাচ্ছেন যেসব পদ্ধতি ঠিকমতো কাজ করে না। প্রথমে আছে উইথড্রল, যার মানে সম্পর্কের সময় বীর্যপাতের আগে সম্পর্ক থামিয়ে ফেলা। এরপরে আছে ডায়াফ্রাম বা মহিলাদের কন্ডম। এরপরে আছে পুরুষদের কন্ডম। আর শেষে আছে ফার্টিলিটি অ্যাওয়ারনেস, যার মানে মাসিকের সাইকেলে যখন ওভুলেশন হওয়ার কথা সেই সময় সম্পর্ক এড়িয়ে চলা। মাঝখানের ক্যাটাগরিতে দেখানো হচ্ছে যেসব পদ্ধতি ভালোই কাজ করে, কিন্তু আপনি ঠিকমতো ব্যবহার করছেন কিনা তার উপর নির্ভর করে। প্রথমে আছে পিল। এটা একটা বড়ি যেটা প্রতিদিন একই সময় খেতে হবে। সাধারণত অ্যাস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটি হরমোনই থাকে, কিন্তু মাঝে মাঝে শুধু প্রোজেস্টেরন। এটা 3 সপ্তাহ খাওয়ার পর 1 সপ্তাহ ইনঅ্যাক্টিভ পিল থাকে, সেই সময় আপনার মাসিক হওয়ার কথা। এরপরে দেখানো হচ্ছে প্যাচ। এই প্যাচে সাধারণত অ্যাস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটি হরমোনই থাকে, কিন্তু মাঝে মাঝে শুধু অ্যাস্ট্রোজেন। এই প্যাচ 1 সপ্তাহ করে মোট 3 সপ্তাহ পরবেন, এরপরে খুলে ফেলার পর মাসিক হওয়ার কথা। এরপরে দেখানো হচ্ছে রিং। এটা আপনি নিজের যোনিপথের ভিতরে বসাবেন 3 সপ্তাহের জন্য, আর তারপর 1 সপ্তাহ যখন বের করবেন তখন মাসিক হওয়ার কথা। এই রিংয়ে অ্যাস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটি হরমোনই থাকে। শেষে দেখানো হচ্ছে ইনজেকশন। এতে শুধু প্রোজেস্টেরন হরমোন থাকে। এটা আপনি আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার বা গাইনির অফিসে যেয়ে প্রতি 3 মাস পর পর নিতে পারেন। উপরের ক্যাটাগরিতে দেখানো হচ্ছে যেসব পদ্ধতি সবচেয়ে ভালো কাজ করে। প্রথমে আছে ইমপ্ল্যান্ট। এটা আপনার গাইনির অফিসে যেয়ে আপনার আর্ম বা বাহুতে বসাতে পারবেন। এতে শুধু প্রোজেস্টেরন হরমোন থাকে, আর এটা প্রতি 3 বছর পর পর বদলাতে হয়। এরপরে দেখানো হচ্ছে ইন্ট্রাইউটেরিন ডিভাইস বা আইইউডি, যেটা আপনার গাইনোকোলজিস্টের অফিসে যেয়ে আপনার জরায়ুতে বসাতে হবে। কিছু আইইউডিতে প্রোজেস্টেরন হরমোন থাকে, আর এক ধরনের আইইউডি আছে যেটাতে কোনো হরমোন নেই, এর নাম প্যারাগার্ড। সাধারণত আইইউডি 3 থেকে 12 বছর জরায়ুর ভিতরে থাকতে পারে। শেষে দেখানো হচ্ছে স্থায়ী পদ্ধতি বা স্টেরিলাইজেশন, যা সার্জারির মাধ্যমে করতে হয়। এটা আপনারা হয়তো শুনেছেন মহিলাদের ক্ষেত্রে টুবাল লাইগেশন, আর পুরুষদের ক্ষেত্রে ভেসেক্টমি।
জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আমার উপদেশ হচ্ছে যে নিচের ক্যাটাগরির যে পদ্ধতি এগুলো না ইউজ করাই ভালো, কারণ এগুলো ঠিকমতো কাজ করে না। আপনারা যদি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে বাচ্চা নিতে চান তাহলে মাঝখানের ক্যাটাগরির যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনারা যদি আগামী কয়েক বছরের মধ্যে কোনো বাচ্চা নিতে চান না তাহলে আপনার গাইনোকোলজিস্টের অফিসে যান আর ইমপ্ল্যান্ট বা আইইউডি বসায় আসেন। আর আপনাদের যদি সম্পূর্ণভাবে বাচ্চা নেওয়া শেষ হয়ে যায় তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলে নেন স্টেরিলাইজেশনের ব্যাপারে। এখন আমি কথা বলতে চাচ্ছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা সংক্ষেপে আমরা ইউটিআই ডাকি, বা প্রস্রাবের সংক্রমণ নিয়ে। আপনারা হয়তো জানেন যে প্রস্রাব তৈরি হয় দুটি কিডনিতে, তারপর একটি টিউব যার নাম ইউরেটার, এটা দিয়ে কিডনি থেকে ব্লাডারে চলে আসে প্রস্রাব, তারপর শেষে ব্লাডার থেকে বাইরে চলে আসে প্রস্রাবের রাস্তা দিয়ে। কিডনি থেকে প্রস্রাবের রাস্তা পর্যন্ত যে কোনো জায়গায় যদি ইনফেকশন বা সংক্রমণ হয় তাকেই আমরা ইউটিআই ডাকি। ইউটিআইয়ের কী সিমটম বা উপসর্গ থাকতে পারে? প্রস্রাবে ঝালাপোড়া করতে পারে, তারপর যখন প্রস্রাব ধরে তখন মনে হয় সাথে সাথে বাথরুমে যেতে হবে, না হয় বের হয়ে আসবে, একে আমরা ইউরিন আর্জেন্সি ডাকি। তারপর প্রস্রাব ঘন ঘন হওয়া, দুর্গন্ধ থাকা, প্রস্রাব ঘোলাটে বা হালকা গোলাপি রং থাকা, আর তলপেটে ব্যথা করা। ইউটিআই অনেক সময় নিজে নিজে সেরে যায়, কিন্তু সব সিমটমস যদি 24 ঘন্টার মধ্যে না সেরে যায়, বা সিমটমস এত খারাপ যদি থাকে যে সহ্য করা যাচ্ছে না, বা যদি কিডনি ইনফেকশনের কোনো চিহ্ন থাকে যেমন জ্বর বা নিচের পিঠে ব্যথা, তাহলে আপনার ডাক্তারকে জানাবেন বা সরাসরি আর্জেন্ট কেয়ার বা এমার্জেন্সি রুমে চলে যেতে পারেন। ইউটিআইয়ের চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। আপনার ডাক্তার হয়তো ইউরিন পরীক্ষার অর্ডার দিতে পারে, দেখার জন্য সঠিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি কিনা। আনফর্চুনেটলি আমাদের অনেকেরই বিভিন্ন কারণে ইউটিআই ঘন ঘন হতে পারে, তাই ইউটিআই যদি প্রতিরোধ করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ইউটিআই আমরা প্রতিরোধ করব কিভাবে? বেশি করে পানি খেতে হবে। যখন প্রস্রাব করতে হয় তখন ধরে রাখা যাবে না, কারণ ব্লাডারে বেশিক্ষণ সময় যদি প্রস্রাব বসে থাকে তখন ব্যাকটেরিয়া জমতে পারে। যারা মাসিকের সময় প্যাড ব্যবহার করে বা যাদের প্রস্রাব ধরে রাখার সমস্যা আছে আর তার কারণে প্যাড ব্যবহার করে, সবারই ক্ষেত্রে প্যাডটি ঘন ঘন বদলাতে হবে। সম্পর্কের পর প্রস্রাব করতে হবে। আমি প্রোবায়োটিক্সের ব্যাপারটা একটু বলি। আমাদের শরীরে স্বাস্থ্যকর জীবাণু আছে। আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন প্রোবায়োটিক্স ড্রিঙ্কস, চা, সাপ্লিমেন্ট বিক্রি হয়, এদের মধ্যে আলাদাভাবে স্বাস্থ্যকর জীবাণু মেশানো হয়। কিছু গবেষণায় দেখা গেছে যে যারা রীতিমতো প্রোবায়োটিক্স ড্রিঙ্কস, চা বা সাপ্লিমেন্ট ব্যবহার করেন, এদের ক্ষেত্রে ঘন ঘন ইউটিআই হওয়ার সম্ভাবনা কমে আসে। প্রতিরোধের ব্যাপারে যে শেষের কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে পোস্ট মেনোপজাল মহিলাদের জন্য। পোস্ট মেনোপজাল মহিলা কারা? মধ্যবয়স্ক মহিলা যাদের সম্পূর্ণভাবে মাসিক শেষ হয়ে গেছে তাদেরকে আমরা পোস্ট মেনোপজাল বলি। আর পোস্ট মেনোপজাল মহিলাদের আস্তে আস্তে সময়ের সাথে সাথে যোনিপথ আগের চেয়ে শুষ্ক হয়ে যায়, আর তার কারণে ঘন ঘন ইউটিআই হতে পারে। তাই আপনারা আপনাদের ডাক্তারের সাথে কথা বলে নিন যোনিপথের হরমোন বা অ্যাস্ট্রোজেন ক্রিম ব্যবহার করা যাবে কিনা। মহিলাদের দ্বিতীয় যে ইনফেকশনের সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ভ্যাজিনাইটিস বা যোনিপথের সংক্রমণ। এর উপসর্গ বা সিমটমস কী থাকতে পারে? যোনিপথের স্রাব, দুর্গন্ধ, চুলকানি বা ব্যথা, বিশেষ করে সম্পর্কের সময়। ভ্যাজিনাইটিস বা যোনিপথ ইনফেকশনের 3টি বিশেষ কারণ আছে। প্রথম হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। আগে বলেছি যে আমাদের শরীর যোনিপথ সহ ভালো ব্যাকটেরিয়া থাকে, আর সেই ভালো ব্যাকটেরিয়া সরে যদি খারাপ ব্যাকটেরিয়া জমে তাকে আমরা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বলি। এর চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক, পিল বা যোনিপথের জেল। প্রতিরোধ করতে হবে কন্ডোম ব্যবহার করে। আর যোনিপথ ধোয়ার ব্যাপারটা একটু বলি। আমরা অনেকে ভাবি যে বেশি করে পানি আর সাবান দিয়ে ধুইলে তাহলে জায়গাটা পরিষ্কার হয়, কিন্তু আসলে সেটা ঠিক না। কারণ এই পানি যদি ভিতরে ঢুকে
বা সাবান বা সেন্ট ব্যবহার করা হয়, এগুলো ভালো ব্যাকটেরিয়া দূর করে তারপর খারাপ ব্যাকটেরিয়া জমে। তাই আমার মতে যোনিপথ যখন ধোয়া হয় তখন ভিতরে কোনো পানি ঢোকা যাবে না, আর বাইরেও কোনো সেন্ট জাতীয় কিছু না ইউজ করাই ভালো। দ্বিতীয় কারণ হচ্ছে ইস্ট ইনফেকশন। ইস্ট এক ধরনের ফাঙ্গাস, আর এর চিকিৎসা হচ্ছে অ্যান্টাইফাঙ্গাল বা ফাঙ্গাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক। এটা পিল বা যোনিপথের জেল হিসাবে আপনার ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিবে। ইস্ট ইনফেকশন অনেক ঘন ঘন যাদের ডায়াবেটিস আছে ওদের ক্ষেত্রে হতে পারে, তাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রক্তের সুগার কন্ট্রোলে রাখা। আর সবার ক্ষেত্রে যোনিপথের ভিতর আর বাহির দুটি শুষ্ক রাখা। শেষের যে কারণ তা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা STI, যেটা সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এর কয়েকটি উদাহরণ হচ্ছে ট্রিকোমোনাস, গনোরিয়া, ক্লামিডিয়া। এর চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক, পিল বা ইনজেকশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে মহিলার পাশাপাশি লোকদেরও ট্রিটমেন্ট একই সময় দিতে হবে, না হয় ইনফেকশনটা দূর হবে না। আজকের জন্য শেষের যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে। একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন অনেক দিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করে কিন্তু সফল না হয়, তাকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলি। মহিলার বয়স যদি 35-এর নিচে থাকে তখন 1 বছরের পর আমরা ইনফার্টিলিটি বলি, আর মহিলার বয়স যদি 35-এর বেশি থাকে তখন 6 মাসের পরে আমরা সেটা বলি। ইনফার্টিলিটি থাকলে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার সরাসরি গাইনির কাছে রেফারেল দিবে। গাইনি বিভিন্ন পরীক্ষা করবে, যেমন রক্ত পরীক্ষার মাধ্যমে হরমোন চেক করবে, পেলভিক বা গাইনি আলট্রাসাউন্ড করবে, আরেকটা পরীক্ষা করবে যার নাম হিস্টেরোসালপিঙ্গোগ্রাম বা HSG, যে পরীক্ষায় একটি লবণীয় পানি বা ডাই জরায়ুর মুখের ভিতর দিয়ে ঢুকানো হবে, আর তার মাধ্যমে গাইনি বিভিন্ন অঙ্গ কাজ করছে কিনা তা দেখতে পারবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গবেষণায় দেখা গেছে ইনফার্টিলিটির ক্ষেত্রে 40-50% কেসেই লোকদের সমস্যা ধরা পড়ে। তাই মহিলাদের পাশাপাশি ছেলেদেরও সব ইভ্যালুয়েশন করতে হবে। বিশেষ কোনো সমস্যা যদি ধরা পড়ে তখন তার বিরুদ্ধে চিকিৎসা দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি 15-30% কেসে কোনো বিশেষ সমস্যা ধরা পড়ে না। সেই কেসে আপনার গাইনি হয়তো ওষুধ দিবে ওভুলেশন করার জন্য, আর তাতেও যদি কাজ না করে তাহলে বিভিন্ন প্রসিজার যেমন IUI বা IVF তা নিয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারবে। আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের যে বিষয় নিয়ে কথা বলেছি তা আপনাদের কাজে লাগবে। এই ওয়ার্কশপের দ্বিতীয় পার্টে মহিলাদের স্বাস্থ্যের উপর আরও অন্যান্য টপিকস নিয়ে আমি কথা বলবো। আশা করি সেটিতেও আপনারা যোগ দিতে পারবেন।